দর্শক স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রহনুমা। ভূমিকম্পের ব্যাপারে আতঙ্কিত না হয়ে সতর্ক ও প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস। ভৌগোলিকভাবে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় বিষয়টিকে স্বাভাবিক বলছেন ভূতত্ত্ববিদরা। এদিকে রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রাজুক। গত ২১ নভেম্বর শুক্রবার সকালে রিক্টার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। একে গত কয়েক দশকে দেশের ভেতরে উৎপত্তি হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলা হচ্ছে। পরদিন আরও ২টি ভূমিকম্প হওয়ায় জনমনে বড় ভূমিকম্পের আতঙ্ক জেঁকে বসে। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় মাঝারি ধরনের ভূমিকম্প হওয়া স্বাভাবিক। এমন অবস্থায় ক্ষয়ক্ষতির ঝুঁকি কমাতে সতর্ক থাকার কোনো বিকল্প নেই বলে মনে করছেন ভূতত্ত্ববিদরা। ৫ থেকে ৬ মাত্রার ভূমিকম্প বা তার থেকে কম মাত্রার ভূমিকম্প এক্সপেক্ট ইউজুয়ালি হবে। এটা তাহলে আমাদের নরমাল স্বাভাবিক পর্যায়ে এটা হবে। এর চেয়ে বেশিও হতে পারে, ৫-৬-এর উপরও হতে পারে, ৬-৭ও হতে পারে। কিন্তু আমাদের আসলে এই ভূমিকম্প নিয়ে প্যানিক হওয়ার কোনো দরকার নাই। আমাদেরকে অ্যাওয়ারনেসটা বেশি ইম্পর্টেন্ট। ভূমিকম্প নিয়ে জনগণকে আতঙ্কিত না হয়ে প্রশিক্ষণ, প্রস্তুতি সহ সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস। উদ্ধার কাজে নিজেদের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের মতো আমরা আসলে এর কোনো পূর্বাভাস পাই না, যার কারণে এর জন্য আতঙ্কিত না হয়ে আমার পরামর্শ হচ্ছে আমাদের সচেতন, সাবধান এবং সতর্ক থাকতে হবে, আর প্রয়োজনীয় প্রস্তুতি এবং প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তাহলে যে কোনো সময় ভূমিকম্প হলে আমরা তার ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করতে পারবো। তা আমাদের অভিজ্ঞ জনশক্তি রয়েছে, উদ্ধার কাজ পরিচালনার জন্য ইকুইপমেন্ট রয়েছে। এই ক্যাপাসিটি আরও বৃদ্ধি করার জন্য আমাদের চেষ্টা চলমান রয়েছে। সম্প্রতি কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হওয়ার পর রাজধানীতে ঝুঁকিপূর্ণ প্রায় ৩০০টি ছোট বড় ভবন চিহ্নিত করেছে রাজুক। এসব ভবনের বিষয়ে ব্যবস্থা নিতে দ্রুত কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। যে আমরা যে বাড়িগুলোকে প্ল্যান দিচ্ছি তারা সেই মতো করছে কিনা, আর যেগুলো আমাদের প্ল্যানের বাইরে করছে বা অন্যভাবে করছে সেগুলো কতটুকু সহনীয় হবে সেটাই আমরা এখন অ্যাসেসমেন্ট করব। এইটা অতি দ্রুতই করা হবে। প্রতিবার ভূমিকম্পের পর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করলেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেনি রাজুক। কালক্ষেপণ না করে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেতৃত্ব দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর নির্বাচন কমিশন সার্বিক বিষয়ে নজরদারি ও সমন্বয় করবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। তিনি জানান, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে এবং খোলা হবে মনিটরিং ও সাইবার সিকিউরিটি সেল। তফসিল ঘোষণার আগে আসন্ন সংসদ নির্বাচনের নিরাপত্তা কৌশল চূড়ান্ত করতে শেষবারের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকে পুলিশ, র্যাব, বিজিবি সহ বিভিন্ন বাহিনী ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে ইসি সচিব জানান, নির্বাচনের সময় সেনাবাহিনী ভোট কেন্দ্রে থাকবে কিনা সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে কাজ করবে সে বিষয়ে নির্দেশনা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর কাজ মনিটর করবে। আইনশৃঙ্খলা বিষয়ে লিড মিনিস্ট্রি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে। তারা গাইডলাইন্স, প্রিন্সিপালস যেগুলো আছে কিভাবে কি কাজ করবেন না করবেন সে সম্পর্কে তারা অন্যান্যবারের মতন দিক নির্দেশনা দিবেন। এখানে আমরা একটা মনিটরিং সেল করব, আর সেই সাথে সাথে মনিটরিং সেলগুলোর সাথে আবার রেসপেক্টিভ বাহিনীগুলোর সাথে একটা সংশ্লিষ্টতা বা কোঅর্ডিনেশনটা থাকবে। তিনি জানান, প্রার্থী এবং দলগুলো যাতে আচরণবিধি মেনে চলে সেজন্য তফসিল ঘোষণার প্রথম দিন থেকেই কাজ শুরু করবে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনকালে ৩ ধাপে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এছাড়া স্থানীয় রাজনীতিবিদদের কাছ থেকে তারা কোনো ধরনের আতিথেয়তা গ্রহণ করতে পারবেন না বলেও জানান তিনি। 3টা ভাগে ডেভেলপমেন্ট প্ল্যানটাকে করা হচ্ছে। একটা হচ্ছে স্ট্যাটিক, সেটা হচ্ছে যে কেন্দ্রভিত্তিক, কেন্দ্রে কিছু নিরাপত্তা কর্মী থাকবেন, ওখানে স্ট্যাটিক থাকবেন। এর সাথে আমাদের চেকপোস্ট, বিভিন্ন জায়গায় চেকপোস্টের মাধ্যমে স্ট্যাটিক চেকপোস্ট হতে পারে, মোবাইল চেকপোস্ট হতে পারে। আর একটা থাকতে হবে সেন্ট্রাল রিজার্ভ।
এদিকে বিকেলে স্ট্যাম্প কার্ড ও অমোচনীয় কালির কলম নির্বাচন কমিশনকে হস্তান্তর করেছে ইউএনডিপি। এছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, মালয়েশিয়া, বাহরাইন ও ওমান এই 7টি দেশে থাকা প্রবাসীরা পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় পোস্টাল ভোট নিবন্ধন সাময়িক বন্ধ রেখেছে নির্বাচন কমিশন। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠছে কক্সবাজার 3 সংসদীয় আসন। ভোটের মাঠে বিএনপি ও জামায়াত। এর মধ্যে দলীয় মনোনয়ন চূড়ান্ত করে গণসংযোগ, সভা ও সমাবেশে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কক্সবাজার সদর ও রামু উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার 3 একসময় বিএনপির দুর্গ বলা হলেও 10ম সংসদ নির্বাচনে বিএনপির হাতছাড়া হয়ে যায় আসনটি। 2014 সাল থেকেই আওয়ামী লীগের দখলে চলে যায়। এবার আসনটি পুনরুদ্ধারে মরিয়া বিএনপি, কিন্তু জামায়াতের শক্ত প্রতিদ্বন্দ্বী থাকায় বিএনপির জয় সহজ নাও হতে পারে বলে মনে করছেন ভোটাররা। আমাদের পর্যটক এরিয়ায় আমরা কারো সাপোর্ট পাই না, এখানে আমরা লাঞ্ছিত হচ্ছি। আমি যদি যোগ্য প্রার্থী না দেখি আমি ভোট দেব। এইখানে ইলেকশন করতে গেলে ট্যুরিজমকে যারা এন্টারটেইন করতে পারবে, ট্যুরিজম যারা লালন করবে, যারা ভিশনারি লিডার্স, হোপফুলি আমরা তাদেরকে ইলেক্ট করব। এর মধ্যে ভোটারদের মন জয় করতে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির সমর্থকরা। তফসিল ঘোষণা না হলেও দলীয় প্রার্থীকে জেতাতে নানা রকম কৌশল করছেন দলের নেতাকর্মীরা। জেলার 4টা আসনে বিএনপির জন্য নিরাপদ সিট। এখানে বেশিরভাগ মানুষ জাতীয়তাবাদী দলকে সমর্থন করে। এখানে পরিবেশ সম্মত আধুনিক নগরী গড়ার জন্য আমরা সার্বিক পরিকল্পনা নেব। ছাত্র জনতার আন্দোলনের ফসল জুলাই অভ্যুত্থান। নির্বাচনের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে, তাই একটি নিরাপদ ও সমৃদ্ধ পর্যটন নগরীর প্রত্যাশা নিয়ে তরুণ সমাজ এগিয়ে আসবেন বলে মনে করছেন তরুণদের দল এনসিপি। আমাদের যে তরুণ প্রজন্মের যে স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের 24 পরবর্তী, সেই স্বপ্নটি বাস্তবায়নের জন্য আমাদের রাজনৈতিক দল এনসিপি একটি বিশাল সুযোগ ছাত্র জনতার মাঝে ছড়িয়ে দিয়েছে। আমরা চাইব আগামীর সংসদে জনগণের এবং ছাত্র জনতার প্রতিনিধি বসুক, যারা একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিল। কক্সবাজারে জামায়াত প্রার্থী নির্বাচিত হলে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ককে 6 লেনে উন্নীত করা হবে, এমন প্রত্যাশা দিয়ে ভোট চাইছেন জামায়াতের সমর্থকরা। আমরা এখানে পর্যটকদের সুবিধা, বিশেষ করে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার মতো কিছু দৃশ্যমান কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমরা কক্সবাজার শহরকে দিয়ে, কক্সবাজার এই বীজকে দিয়েই আমরা অনেক দূরে এগিয়ে যেতাম। শুধু বিএনপি, জামায়াত আর এনসিপি নয়, নির্বাচনী মাঠে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদও। তবে ভোটারদের মাঝে নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও তরুণ ভোটাররা অপেক্ষায় আছে প্রথমবারের মতো নিজের ভোটাধিকার প্রয়োগ করতে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত 56 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন কমপক্ষে 21 জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, মধ্যাঞ্চলীয় চা উৎপাদনকারী জেলা বাদুল্লায় ভূমিধসে ঘরের ভেতর চাপা পড়ে 21 জন নিহত হন। নোয়ারা এলিয়া জেলায় মাটি চাপায় প্রাণ গেছে আরও 4 জনের। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, দুর্যোগের ফলে বন্ধ করে দেওয়া হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। এছাড়া বন্যার কারণে শ্রীলঙ্কার বেশ কিছু প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভূমিধসে 400-এর বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1800 পরিবারকে। আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে নৌবাহিনী। গত সপ্তাহ থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয় শ্রীলঙ্কায়। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতেই আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর। শিরোনামে দেখতে পাচ্ছি হাসিনার 21 বছর কারাদণ্ড। এপাশে রয়েছে 13 ঘন্টায় ফের 3 দফা ভূমিকম্প। যুগান্তরে আরও রয়েছে 2 উপদেষ্টার পদত্যাগ, আগামী সপ্তাহে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি। দর্শক, এরপরে রয়েছে দৈনিক ইত্তেফাক। দেশের অর্থনীতি সবচেয়ে কঠিন সময় পার করছে। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সেমিনারে
এমনটি অভিমত জানা গেছে। এছাড়া রয়েছে দেশে সব ভবন ও নির্মাণ কাজ অনুমোদনে পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ। উপদেষ্টা পরিষদের বৈঠকে 4টি অধ্যাদেশ অনুমোদন। এপাশে শেখ হাসিনার 21, জয় পুতুলের 5 বছর করে কারাদণ্ড, প্লট বরাদ্দে দুর্নীতির 3 মামলার রায়, 3 জনকে 5 লাখ টাকা অর্থদণ্ড, আরও 19 জনের বিভিন্ন মেয়াদে সাজা, সর্বোচ্চ সাজা না হওয়ায় রাষ্ট্রপক্ষের অসন্তোষ। এরপরে রয়েছে দৈনিক প্রথম আলো, তাদের শিরোনামে রয়েছে দেশে সক্রিয় আরেকটি ফাটল রেখার সন্ধান। গবেষণা বলছে ফাটল রেখাটির একটি অংশ ভূমিকম্প প্রবণ, যা বাংলাদেশের ভেতরেও রয়েছে। ভূমিকম্প প্রসঙ্গে আরও রয়েছে দেশে একদিনে 3 দফায় ভূমিকম্প। শেখ হাসিনার 21 বছর, জয় ও সাইমার 5 বছর করে কারাদণ্ড। যেমনটি আগের পত্রিকাগুলোতেও দেখছিলাম, প্লট দুর্নীতি প্রসঙ্গে বলা হয়েছে বিচারক রায় ঘোষণার সময় বলেছেন জনগণের সম্পদ থেকে লোভ সামলাতে পারেননি শেখ হাসিনা। দুদকের পৃথক 3 মামলা। দর্শক, কালের কণ্ঠের শিরোনামে রয়েছে শেখ হাসিনার 21, জয় ও পুতুলের 5 বছর করে কারাদণ্ড, পূর্বাচলে প্লট জালিয়াতির মামলা। কালের কণ্ঠের শিরোনামে আরও রয়েছে সম্পদের প্রতি লোভ ছিল শেখ হাসিনার, জানিয়েছেন আদালত। এছাড়া হাসিনা কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করবে প্রসিকিউশন, মানবতা বিরোধী অপরাধ প্রসঙ্গে। আরও রয়েছে শিরোনামে অর্থনীতির রক্তক্ষরণ হচ্ছে, সরকার ব্যবসায়ীদের চিৎকার শুনছে না। এদিকে বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন দেশের ব্যাংক খাতের অবস্থা যুদ্ধবিধ্বস্ত, দেশের চেয়ে খারাপ। এরপর রয়েছে দৈনিক আমার দেশ, শিরোনামে এনসিপির দ্বন্দ্বে শুরুতেই হোঁচট তৃতীয় শক্তির। এদিকে ভূমিকম্প প্রসঙ্গে রয়েছে ফের ভূমিকম্প, আফটার শক বলছে পর্যবেক্ষণ কেন্দ্র। এপাশে শেখ হাসিনার সাজার প্রসঙ্গে রয়েছে প্লট জালিয়াতি মামলায় শেখ হাসিনার 21 বছরের সাজা, জয় ও পুতুলের সাজা 5 বছর করে। সম্পদের প্রতি শেখ হাসিনার কেন এত লোভ, রায়ে বিচারক। সর্বশেষ আমাদের কাছে আছে আজকের পত্রিকা, তাদের শিরোনাম হাসিনা জয় পুতুলের সাজা, প্লট বরাদ্দে দুর্নীতি। এছাড়া রয়েছে দেশ জুড়ে ভবন অনুমোদনে কর্তৃপক্ষ গঠনের নির্দেশ। উপদেষ্টা পরিষদের বৈঠক, 4টি অধ্যাদেশের খসড়া অনুমোদন। ভবন নির্মাণ কোড মানা হচ্ছে কিনা তা নিয়ে উদ্বেগ। দুদকে কমিশনার থাকবেন 5 জন, 2 জন প্রযুক্তিবিদ। 6 মাস পরপর কাজের হিসাব দিতে হবে দুদককে। আজকের পত্রিকা আরও রয়েছে এনসিপির নেতৃত্বে জোট গঠন পেছালো। সবশেষ শিরোনাম ভোটের সময় বিচারিক ক্ষমতাসহ মাঠে থাকবে সেনাবাহিনী। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। একই সাথে শেষ করছি সকালের দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।